হ্যালো, আসসালামু আলাইকুম টু অল। অবশ্যই সবাই মানুষ এবং মানুষ সহ সারা পৃথিবীতে যত লিভিং থিং আছে আল্লাহর সৃষ্টি সবার জন্য সেটা সবার উপর যেন শান্তি বর্ষিত হয়। শান্তি মানে অবশ্যই সর্বশ্রেষ্ঠ ইসলাম ধর্মের যে মাহাত্ম্য সেটা যাতে সবাই ফিল করতে পারে, শিখতে পারে, নিতে পারে। তো আজকে আবার হঠাৎ করে একটু আসতে হলো বিকজ অফ হলো গতকাল আমার বড় ছেলে, আমার বড় আব্বু আমাদের আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করেছিল তার বাসায়। ধীমান আব্বু আর মালিহা আম্মু, ধীমানের ওয়াইফ, এবং মালিহার আব্বু আম্মু আসছে। এবার নাইস পার্সন, অসাধারণ একটা কাপল, এবং এত জেন্টল এবং এত গুড লুকিং। আমি শুধুমাত্র ওনার মিসেস দুজনের মানে একটা ইনোসেন্ট একটা অ্যাপ্রোচ, দুজন মানে যেরকম আপু সেরকম ভাইয়া। তো ওনাদের মেয়ে ইনশাল্লাহ, এই জন্যই মালিহা খুব সফট এবং আমার কাছে মনে হয়েছে যে অনেক ভালো একটা মেয়ে। তো এই জন্য বাবা মা সফট এবং ইনোসেন্ট, এবং যাদের অন্তরটা ভালো থাকে তখন অটোমেটিক সবাই অ্যাপ্রোচ এবং সব কিছু অনেক বেশি ভালো থাকে। তো হোয়াট এভার, গতকালের প্রোগ্রাম অসাধারণ ছিল। ধীমান আব্বু আমার সব ভাই বোনকে ডেকেছে, আমার খালাতো ভাই বোন যত আছে, মামাতো ভাই বোনকে ডাকতে, কিন্তু মামাতো ভাই বোনদের সাথে তো কন্ট্যাক্ট নাই, যোগাযোগ নেই। আমার মামার তো একটাই মামা, তার 3 ছেলে মেয়ে। মামির সাথে কোনো একটা রিজন আমি জানি না এটা কেন হয়েছে, আমার আন্টিদের সাথে সম্পর্কটা অনেক বেশি ডেটোরেট করছে, এবং আমার 2 আন্টির সাথে এতটাই ডেটোরেট করছে যে তারা যাওয়া আসাই করে না, এবং ওদের জন্য দেখা যায় যে আমার আন্টিরা কিন্তু অসম্ভব ভালো। আবার একদিকে মামিকে আমি মানে যেভাবে আবার আন্টিরা বলে সেটা আমি বলতে পারবো না। শি ইজ অলসো এ নাইস উইমেন। সবচেয়ে বড় কথা কি, আমার সাথে কেন অ্যাকচুয়ালি আমাদের বর্তমানে মানুষ, ইভেন আমার আম্মুকেও দেখেছি, আমার সাথে যে একটা করেছে এটা মনে হয় খুব সম্ভবত তাদেরকে নির্দেশ দেওয়া হয় এইভাবে। কারণ আমার সাথে যে জিনিসগুলো করে এটার আমি কোনো আসলে পাই না, ভালো মন্দ জানি না, এখানে ভালো মন্দর বিষয় না, কিন্তু যেই জাস্টিফিকেশনটাতে সবাই আসে, যে বিচারে সবাই আসে, আমি আসলে ওটার কোনো লজিক পাই না। তো আমার কাছে মনে হয় যে আমার ভিতরে তো ওটা আসে না, কিন্তু সবার ভিতরে আসে কেন? তারা যে অন্যায় করতেছে তা না, কিন্তু যেই পরিস্থিতিগুলো সৃষ্টি হয়, এখানেও কোনো হারাম বা কোনো ইলিগেল বা কোনো ক্রিমিনাল পরিস্থিতি সৃষ্টি হয় না, কোনো ক্রাইম স্ট্রেট অ্যারাইজ করে না, কিন্তু যেটাই হয় একটু অস্বস্তিকর, সেইটা দেখা যায় যে যাদের মাধ্যমে হয় ওটা আসলে তাদের দ্বারা অ্যাকসেপ্টেড না, তাদের এটা হওয়ার কথা না। তো হয়তো বা তাদের প্রতি এরকম অর্ডার থাকে বা নির্দেশ থাকে, ডিরেক্টলি না হলে ইনডাইরেক্টলি তারা হয়তো সেটা বোঝেও না। তো হোয়াট এভার, এইসব কারণে আমার আন্টিদের সাথে আমার মামির ছোটোবেলা থেকে, মামি কিন্তু আমার আন্টিদের আপন মামাতো বোন, মানে আমার আন্টিরা, আমার নানুর সবচেয়ে বড় ভাইয়ের মেয়ে, সবচেয়ে ছোটো মেয়ের সাথে আমার মামার বিয়ে হয়েছিল। তো সেক্ষেত্রে তারা কাজিন। আমার কথা হচ্ছে যে যেহেতু তারা ভাই বোন, বোন কাজিন, তো যেরকম আমারও খালাতো ভাই বোন আছে, ওর মামার বাচ্চারা তো আমার ফুফাতো ভাই বোন, আমার মামাতো ভাই বোন, আমি ওদের ফুফাতো বোন। তো এটা আসলে আমার আন্টিরা ভালো বুঝে, আমি তাদের বিষয়ে কোনো কথা বলি না এই জন্য, দে আর ম্যাচিওরড এনাফ। আমার মামিও ম্যাচিওর এনাফ, আমার আন্টিরাও। কেন তাদেরকে ঝগড়া হচ্ছে, কেন তাদের এটাকে তাদের কারণ নির্দেশে তারা এরকম করে কিনা, কারণ দুনোর পক্ষই ভালো, বিশেষ করে আমার আন্টিরা অনেক বেশি ভালো। এই কারণে আমি বলবো, হয়তোবা আমি কোনো মানদণ্ডে যাব না, কিন্তু আমার আন্টিরা অনেক ভালো এই কারণে, কারণ আমার সাথে তারা ভালো, এবং আমি কোনো দেখি নাই এমন কোনো অন্যায় আমার খালাদের। আমি আসলে যেটাকে অন্যায় কারণে মানুষকে খারাপ বলা যায় বা নেগেটিভ বলা যায় বা ঋণাত্মক বা মানে বলা যায়, সেটা আমার কাছে মনে হয় না। যদি আমরা বাংলাদেশিরা সবাই ঋণাত্মক, কিন্তু আমরা সবাই ভালো মানুষ হলে হয়তো বা ভালো হওয়ার সুযোগটা আমাদের হয় না, এটাও হতে পারে, সুযোগ হইতে হয় আর কি। সবাই ভালো, কিন্তু তারপরেও যেই ভালো স্টেটটা আমরা আশা করি, এনভায়রনমেন্ট আশা করি, সেটা সুযোগ আসলে হয় না। তো হোয়াট এভার, আমার মামাতো ভাই বোনরা থাকলেও আমি খুব খুশি হতাম, কিন্তু যেহেতু রিলেশনশিপ, এখন আমি তো বলতে পারি না যে আমার মামার একটা মামা, কারণ আমি যদি এই কথাটা বলি আমাকে আজ কাল মারা যাইতে হবে, আমরা কিন্তু সারা জীবন পৃথিবীতে থাকবো না, দুনিয়া থেকে যেতে হবে। তো তখন আমার মামার আত্মা কিন্তু আছে, মামার আত্মা তো সম্পূর্ণ ঘুরে বেড়াচ্ছে, মামার আত্মা আছে, আমার নানার আত্মা আছে, তারা কিন্তু আমাকে বলবে যে আমার মামাতো ভাই বোনদের কথা, কারণ আমার মামার কিন্তু প্রিয় বাচ্চা হয়। এটাও হতে পারে যে আমার মামি এবং বাচ্চারা সব বেঁচে আছে, সবাই ভালো মতো বেঁচে আছে, আমার মামা কিন্তু কিছুই দেখে নাই, কিছুই বোঝে নাই। যেরকম আমি যদি এখন মারা যাই, 2005 আজকে মামা মারা যাওয়ার 20 বছর হচ্ছে,
আজকে আমি মামা মারা যাওয়ার 20 বছর পরে যদি আমি মারা যাই, বা আমার আম্মা মারা যাওয়ার 1 বছর পরে যদি আমি মারা যাই, দুনিয়া থেকে যদি আমাকে চলে যেতে হয়, আমার বাচ্চারা কিন্তু অনেকটা আমার মামা মামির স্টেটে থাকে, কিন্তু মামা মামির স্টেটে থেকে বেশি, কারণ আমার সম্পত্তি বলতে কিছুই নেই, শুধুমাত্র আমার নানুর বাসার 3 তলার ফ্ল্যাট, আর কোনো কিছু আমি এখনও কিছু করতে পারিনি। অনেক প্ল্যানিং, সে 2015 থেকে ম্যারিন সিটিতে গেলাম, যে ওখানে আমার ল্যান্ডের একটা প্রজেক্ট হবে, হলো না, ওরাই ডিসকন্টিনিউ করলো। এখন আমার প্রাপ্য টাকাটাও দিচ্ছে না আমাকে, আমি যেটা পাই 65,000 টাকা। তারপরে আমি আরও 3টা কোম্পানির সাথে অ্যাপয়েন্টেড হলাম, ওদের অথরাইজেশন লেটার নিলাম, এখন আমার আম্মু মারা গেল। এখন এই জিনিসটা পুরো হ্যাঙ্গিং অবস্থায় আছে, এটা বন্ধ হবে না, কিন্তু তার জন্য তো আমাকে সার্ভাইভ করতে হবে, বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে। এটা যদি আমি না পারি, একটার পর একটা আঘাত আসতেছে, সবাই শুধু চায় যে আমি ব্যাংকে একটু টাকা রাখতেছি, আমি ইউনাইটেড স্টেটসের জন্য ওই টাকাগুলো যাতে ফিনিশ হয়ে যায়, আমি যেতে না পারি, এই আমার হাতে যাতে কোনো ক্যাশ না থাকে। তো এই ভয়ঙ্কর এই মানসিকতা কেন আমাদের দেশের মানুষের আমি জানি না, কেন তারা এই কাজটা করে আমার সাথে, এটা তো কত বড় অন্যায় আমার জন্য, এটা তারা বোঝে না। কিন্তু তারপরে তারা করে, কোথায় আমার টাকা দরকার একটু, সেটা উল্টা কীভাবে টাকা আমার থেকে সরে যাবে, টাকা শেষ হয়ে যাবে, টাকা না থাকবে, শুধু সারাক্ষণ সেই চিন্তাটা। টাকা বলতে কিন্তু আমার বাড়ির ভিতরের যে এটা কিন্তু তার, এটাকে বোঝানোর কিছু নাই। সাপোজ এই যে ভিতরে আমার আর্টারি ভেইনগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, টাকা থাকলে কিন্তু এটা ভালো থাকবে। এটা হতেছে ক্যাশ টাকা যেটা ব্যাংকে থাকে সেটা না, তার বাইরে, এটা মানুষের ভিতরে, এটাকে টাকা বলে না, বাট মানুষ এটা বোঝাতে চায়, এটাকে একটা উদাহরণস্বরূপ, যেটার মধ্যে টাকা পয়সা, ভিতরকার ভেইন আর্টারি সমস্ত কিছু সম্পূর্ণ কিন্তু ড্যামেজ হয়ে একদম গলে যাচ্ছে, সম্পূর্ণ গলে একদম নাই, এদিক থেকে ভেঙে নাই হয়ে যাচ্ছে, অনেকটা গাছের মতো, রুটের মতো। তো হোয়াট এভার, তো মামির বাচ্চা কাচ্চারা আসলো না, আমি আসলে এত কিছুতে যাব না, এত বেশি ডিসক্রিপশনে যাব না। ওনাদের নিজের মামির যথেষ্ট সেন্স আছে, মামিও চাইলে, আমার মনে হয় মামি এবং আমার ফুফাতো ভাই বোন চাইলে আন্টিদের সাথে এটা রিলেশন তারা একটা বিল্ড আপ করে, এমন কোনো সিচুয়েশন তাদের করা উচিত না যাতে করে এই মানে এইরকম একটা পরিস্থিতি হয়। কারণ আমার আন্টিরা আমার নানুর অনেক প্রিয় মেয়ে, হ্যাঁ তারা একটুখানি মেজাজি, তাদের কিছু হলে তাদের মেজাজ, বিশেষ করে যে হেলেন আন্টি খুব অল্পতে খুব ভীষণ সেন্সিটিভ, রেগে যায় এবং কি বলে না বলে ঠিক নাই, অনেক সময় উল্টাপাল্টা বলে। তারপরে আমার এই আন্টিটা অনেক ভালো মেয়ে, অন্তর থেকে সে মেন্টালি একটা ভালো মেয়ে, মানে আমি তো চিনি, আমি তো জন্ম থেকে দেখে আসতেছি, বড় হয়েছি তাদের ভিতরে, কিন্তু এই জিনিসটা আমি আসলে নিতে পারি না। এটা কেন, তখন আমার কাছে একটাই শুধু মনে হয় যে হয়তো বা তার এই বিষয়ে তাদের কাছে নির্দেশ আছে, ইনডাইরেক্ট কোনো মানে অজানা কোনো একটা নির্দেশ আছে, যেটার হয়তো তারা ডিসক্রাইব করতেও পারে না, এক্সপ্লেন দিতেও পারে না, কিন্তু তারা এটার থেকে বেরো হয়ে আসতে পারে না। মামির উপরেও আছে, আন্টিদের উপরেও, নাহলে তারা আজকে এই সিচুয়েশনটা কেন হবে। এবং এটার ভিকটিমটা হচ্ছে মামির বাচ্চারা এবং আমরা। তো মামির বাচ্চাদের কিছু যায় আসে না, কারণ আমাদের সাথে যোগাযোগ না থাকার জন্য হয়তো সে, যেরকম আমার এখন খুব হেল্প দরকার, ওদের সাথে আমার যোগাযোগ না থাকার জন্য ওরা হয়তো বেঁচে গেছে, আমাকে সাহায্য করতে হয় না, সেখানে শুধুমাত্র শিমু আন্টি হেল্প করতেছে, শিমু আন্টির মিতু আন্টি হেল্প করতেছে, ওদের উপরে যাচ্ছে বিষয়টা। কিন্তু এটা হয়তোবা মামির ওদের সাথে ভালো সম্পর্ক থাকলে আমার যে স্টেট, হয়তোবা ওদেরকেও কিছু হেল্প করতে হইতো, যেটা থেকে ওরা বেঁচে মানে টোটালি বেঁচে আছে আর কি। তো এটার জন্য আমি আসলে খুব একটা, আমি নিজে থেকে এই জন্য খুব একটা ডিস্টার্ব করি না তাদেরকে, বলিও না কোনো কিছু, না থাক, বরং কীভাবে আমি আমার বিজনেসটা ওভারকাম করতে পারি, কীভাবে এই স্টেট থেকে আমি একটু বেটার সিচুয়েশনে যেতে পারি, আমি সারাক্ষণ একটাই চিন্তা। একটা চাকরির বিষয় হলো, সেই বিষয়টা আমাকে যে জবের কথা বললো সম্পর্কে এখন বোঝাই যাচ্ছে যে ভুল। একটা বিষয় কি, আমার ছেলে ধীমান বিয়ে করছে, কিন্তু আমি কিন্তু বিয়ে শাদী করবো না, আমি কিন্তু কোনো দিনও এই ধরনের কোনো কমিটমেন্টে যাইনি। আর যেই ভদ্রলোক চাকরির জন্য আমাকে নিয়ে গেছে, তার সাথে মালিহা বা আমার মালিহা কোনো মিল নাই, কোনোভাবে মিল নেই তাদের সাথে। মালিহা টোটালি ডিফারেন্ট, ও টোটালি আলাদা, ভীষণ কিউট, আলাদা একটা মেয়ে, সুইট, আল্লাহ ভালো করুক, মন থেকে ভালো একটা মেয়ে। তো তার মতো দেখতে এখানে কেউ না। সবাই যদি মনে করে যে তার মতো দেখতে একজন লোকের সাথে আমার কানেক্টেড হইতে পারবে, বা আমার সাথে যে আছে তার সাথে কানেক্টেড হবে, আর তাহলে আমাকে একটা স্যালারি দিলেও দিতে পারে, নাও দিতে পারে, কতটা শিওর সেটা দেখবে। বাট এটা কীভাবে এনশিওর হবে, হাউ কুড ইট পসিবল টু গেট এনশিওর দিস? কারণ হচ্ছে এটা একজন মানুষ আমার সাথে যারা আছে ইনভিজিবলি, তাদের সাথে তাদেরকে লিঙ্কড হলো কি না, কতটুকু হলো, কতটুকু এগ্রেসিভ হলো, তার উপর ডিপেন্ড করে তারা আমাকে চাকরি দিতে পারে। আগে তো আমাকে চাকরিটা দিতে হবে, আমাকে তো জবটা পাইতে হবে, জবটা দিলেও কিন্তু আমাকে স্যালারি ইনশিওর করতে হবে তাদেরকে। স্যালারি যদি ইনশিওর না করে, তাহলে তো আমার পক্ষে পসিবল হবে না যে আমি তাদের সাথে কন্টিনিউ, মানে এটাতে তাদের কমিটমেন্ট অনুযায়ী আমি যাবো। আমাকে মান্থলি যদি টাকা না দেওয়া হয়, বেতন না দেওয়া হয়, আমার মজুরি বা বেতন যদি না দেওয়া হয় সঠিকভাবে, এই ডেপুটি জেনারেল ম্যানেজারের বেতনটা যদি আমি ঠিকমতো হাতে না পাই, তাহলে তো আমি যাওয়া আসা করতে পারবো না, আমার কনভিন্সের টাকা দরকার, অনেক কিছু প্রয়োজন, এমনিতে এগুলো পারবো না যাইতে। তো এটা তো তাদেরকে বুঝতে হবে। তো সো এইটার জন্য বসার কথা ছিল, এখন নো ওয়ান ইজ অ্যাকসেপ্টিং দ্য কল। তো হোয়াট এভার, আমি এখন আমার আম্মুর মৃত্যুবার্ষিকীর জন্য রেডি হচ্ছে। আম্মুর মৃত্যুবার্ষিকী 9 মার্চ, কিন্তু
আমার ওই খালাতো ভাই রাকিব ও জয়েন করতে পারবে না, কারণ ওর নাকি প্রোগ্রাম আছে। এখন এটা ওকে ছাড়া আমি মিলাদ করতে পারতাম, কিন্তু মিতু আন্টি যেটা বললো যে আগে করলে প্রবলেম হয় না, এটাও সত্য যে আগে পরে করলে অসুবিধা হয় না, কিন্তু আমি চাচ্ছিলাম যে 9 তারিখে আম্মু মারা গেছে, 9 তারিখেই হবে। তো কিন্তু গেট টুগেদার মানে দুইটার তো আলাদা মিনিং। যেরকম আম্মুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার আত্মীয় স্বজনরা আসবে, আমার মামারা আসবে, চাচা তো নাই, এক চাচাই বেঁচে আছে, বসু চাচা, সে তো গ্রামের বাড়িতে, কোনোদিনও আমাদের কোনো প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করে না, আমিও তাদের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি না। আমার দাদি মারা গেছে, মিলাদ হয়েছে, আমাকে ডাকেও নাই কেউ, তো আমাকে যাওয়া হয়নি। তো আমার মামারা বলতে হলে আমার নিজের মামা তো মারা গেছে, আমার আম্মুর খালাতো আর ফুফাতো ভাই বোন। তো খালা আমার আরেক মামা ইনু মামার সাথে ইনায়েত হোসেন চৌধুরী, ওনার সাথে আমার দেখা হয়েছিল কিছুদিন আগে। আমি জবের জন্য যখন আমি স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যাই, ওই অফিসটার পাশে আমার মামার অফিস, গ্লোরিয়া ইন্টারন্যাশনাল। তো ওই গ্লোরিয়া লাইট হাউস, তো ওখানে আমি গিয়েছিলাম, তখন মামার সাথে আমার দেখা হলো। মানে ওখান থেকে যাচ্ছিলাম, তখন দেখি যে মামা বেরোচ্ছে, তখন দেখি মামাকে দেখে আমি দৌড়ে গেলাম যে আমি একটু অফিসটা দেখি। তারপর অফিসটা দেখে দেখি যে মামা এই পাশ থেকে, তখন যাই দেখি যে মামা নেই, মনে হলো যে মামা আছে, পরে মামা নেই, পরে মামা থেকে আরেকটা দরজা থেকে বেরোলো। তো মামার সাথে দেখা হলো, মামাকে একটু ডাক দিব। আমার যে নানা মারা গেছে 2 বছর আগে, আমার আম্মু মারা যাওয়ার 1 বছর আগে, ওই নানার মিসেস, মানে আমার নানু, খুব প্রিয় নানু, উনি আমার বিয়ের সময় ছিল। আমার নানুর মতো মেয়ে হয় না, অসাধারণ একজন ভালো মানুষ, জাহাঙ্গীর নানার মিসেস। তো উনি এখন অস্ট্রেলিয়ায় থাকেন, উনি আসছেন কিছুদিনের জন্য, ওনাকে একটু ডাক দিব, আমরা সবাই মিলে বসবো। আমার তো ডিভোর্স হয়ে গেছে, এরপর তো নানার বাসায় বিষয়টা যাওয়া হয় না, আল্লাহ নানাকে নিয়ে গেছে 2 বছর আগে। তো এই পুরা অবস্থার পর এখন 1 তারিখে আমি একটা গেট টুগেদার করতেছি, ইফতার পার্টি প্লাস গেট টুগেদার। ওই দিন হুজুর এসে আম্মুর জন্য, আম্মুর মৃত্যুবার্ষিকী পুরা হচ্ছে না, কিন্তু তার আগে 1 বছর পুরা হওয়ার আগেই আম্মুর জন্য হুজুর একটু দোয়া দরুদ পড়বে, আমরা ইফতার খাবো সবাই মিলে, আমার খালতো ভাই বোন, আমরা নিজেরা। মামাতো ভাই বোনরা নাকি আসছে, ওদের সাথে তো কোনো কন্ট্যাক্ট নাই, ওদেরকে যে নিয়ে আসবো সেই উপায়ও নাই। তো এখন 1 তারিখে সবাই মিলে বসবো, এটাই আর কি ডিসাইড হয়েছে ফাইনালি, যাতে রাকিবরা আসতে পারে। ও একটা ভাই মিস হবে, কারণ আমার আঙ্কেল আসছে, মিতু আন্টির হাজব্যান্ড আসছে, আঙ্কেল, আমার ছোটো আঙ্কেল, তারপর আরেক আঙ্কেল আসবে। তো সব আঙ্কেলরা আসবে, এখানে আমার ভাইটা আসবে না, এটা তো হইতে পারে না, ভাইয়ের বউ ওরা মিস করবে সব গেট টুগেদারটা, এটা তো হইতে পারে না। তো যে কারণে আমি এভাবে করে আর কি 1 তারিখে গেট টুগেদারটা অ্যারেঞ্জ করলাম। তো সবার কাছ থেকে কিছু হেল্প নিতে হচ্ছে, যদি এগুলো আমি আই উইল রিফান্ড দেম অল উইদিন 1 মান্থ অর 2 মান্থ হোয়াট এভার। তো এই স্টেটে এখন আমার জবটা হলে ভালো হইতো, বাট জবটা হলো, কিন্তু জবের কোনো স্যালারি এখনও ফিক্স হচ্ছে না। স্যালারি বলতে হলো, এটা তো আমার স্যালারি না, আমার ফ্ল্যাট ভাড়া, ফ্ল্যাট রেন্ট, দিস ইজ নট মাই স্যালারি। তারপরে এটা হচ্ছে আমার জন্মগত ইনকাম, যেটা আমার বাই বর্ন ওয়ারিশন ক্ষেত্রে আসে, জন্মেছে সেজন্য আসে। তারপরে হচ্ছে আমার এই মিতু আন্টি একটা হেল্প করতেছে তার ফ্ল্যাটের টাকাটা দিয়ে, তো এটা একটা হেল্প। আর সিমন্টি আর মিতু আন্টি মিলে আমাকে যে যা পারে আমাকে কিছু হেল্প করতেছে, তো এটার উপর আপাতত চলছি। তো 3 অফ দিস ইজ নট মাই স্যালারি। আমার স্যালারি হচ্ছে যেটা, সেটা হচ্ছে যদি আমি এখন একটা কোম্পানিতে জব, যেরকম স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যদি জব করি, এখান থেকে যদি আমাকে যেটা ওদের কোম্পানি থেকে যেই স্যালারিটা ফিক্স করা হবে, সেটা মান্থলি স্যালারি, এবং সেটা আমি যেটা ক্যাশ হাতে পাবো আমার অ্যাকাউন্টে। তো এই হচ্ছে টোটাল সম্পূর্ণ বিষয়টা। তো এখন গতকাল তো সবাই মিলে খুব আনন্দ করলো, এটার ভিডিওগুলো আনলাম, ভিডিওগুলো কিছুটা আপলোড করেছে, আমি তুলি নাই, সব আমার ভাইরা, আমার ছেলে, আমার 2 ভাই, ওরা সবাই মিলে আপলোড করেছে পুরো টেলিকাস্টগুলো। তো এখানে প্রচুর গান বাজনা হচ্ছে। আমার খালুজ মিতু আন্টির হাজব্যান্ড কোচি আঙ্কেল অসম্ভব ভালো গান করেন, আঙ্কেল স্টার্ট করছেন, সেই সাথে আমার ভাইয়ের বউরা, কিশোর সবচেয়ে ভালো গাইছে, কিশোর আর জেরিন, ঋতু একটু সাথে সাথে ওদেরকে অ্যাসিস্ট করছে, কিন্তু গাইছে হলো অসাধারণ, বিশেষ করে জেরিন আর কিশোর তো অসাধারণ গান করেছে। আমি একটু চেরাবি হালকা, আমি শুধুমাত্র আমার ছোটো ভাইয়ের বউ জেরিন, যে ওর নামও জেরিন, রাকিবের বউর নামও জেরিন, তো জেরিনও গান করেছে ভালো। জেরিন গেয়েছে, আমি একটা গান সবসময় গেতাম, এটা আমার ম্যারিড 15 বছর বিবাহিত জীবন, এটা আমি খুব গেয়েছি। তো এটাকে এখন সবাই খুব নেগেটিভলি ধরতে চায়, সেটা হচ্ছে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। তো কবিতা বলতে আমাদের বাংলাদেশের মানুষ বা ইভেন ইউরোপ আমেরিকা, যেহেতু আমাদের কুকুর নামটা ক দিয়ে, সেটা বাট আমরা বাঙালিরা যেটা মিন করি নাই কখনো আগে, বা
এখন হয়তো বা 7-8 বছর বা 10-15 বছর ধরে মানুষ অনেক চেঞ্জ হয়েছে এখন বলে, কিন্তু অরিজিনালি যে আমরা বাঙালি জাতি, আমরা যেটা কখনো ক দিয়ে কুকুর কোনো এটাকে টিচ করার বা ক্রিটিসাইজ করার কোনো ওয়ে নেই, এটা আল্লাহর সৃষ্টি। তো এটা একটা, কিন্তু দুটোর মিনিং সম্পূর্ণ আলাদা। কবিতা সম্পূর্ণ আলাদা জিনিস। কবিতা হচ্ছে সেটাই যেটা আমরা ছন্দে মিলিয়ে লিখি। আর কুকুর বলতে একটু নেগেটিভলি বলতে চাই, এটাকে ইললিগেল বোঝাতে চায় মানুষ। দ্যাট ইজ অলসো রং। কারণ কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্বাচনে, এই কথাটার ভিতরে কোনো ইললিগেল কোনো কিছু নাই। মানুষ অনেক কবিতা যারা লেখে, সে কবিতা পড়াটা একসময় কালচার ছিল, এবং এই কালচার কোনো ইললিগেল কোনো করছিল না। কালচার প্র্যাকটিস মানুষ করবেই। কালচার হচ্ছে সংস্কৃতির প্র্যাকটিস সারা পৃথিবীতে প্রতিটা সভ্যতায়, ধর্মে ছিল, প্রত্যেকটা কমিউনিটিতে, মানুষ জাতিতে ছিল, থাকবে, সভ্য জাতিতে ছিল, আছে, থাকবে। তো ওইটার বিষয়টা যখন আর কি, যে এইটার সাথে আমি একমত না, সবাই যেটাকে মিন করে। বাট এই গানটা আমি একসময় খুব গেতাম। তো আমার সাথে মেজর হারমোনির ডিভোর্সের পরে আমি এই গানটা খুব একটা গাই না। কারণ আমার আসলে রাতে হাত রেখে, মানে কবিতার সাথে চৈতি রাতে কেটেছে সময় হাত রেখে হাতে। ন্যাচুরালি দেখা গেছে যে আমি আমার যখন হাজব্যান্ডের সাথে ছিলাম, আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগে, তার সাথে তো আমার বিয়ে হয়েছিল 1992 সালে, 1993 সালে বিয়ে হয়েছিল। তো 93, 94, 95 প্লাস যতদিন আমার বড় ছেলেটা হয়েছে 95-তে, তারপরে হওয়ার পরে খুব অল্পই, তারপরে আমি একদম বিজি হয়ে যাই। এরকম চৈতি রাত বলতে চাঁদনি রাত যেটাকে বোঝায় আর কি। চৈতি রাত অ্যাকচুয়ালি পূর্ণিমা রাত, ফুল মুন রাত। তো ওরকম কোনো রাতে এসে বসে যে ইয়ে করা, মানে হাজব্যান্ড ওয়াইফ বসে যে একটা রোমান্টিক সিচুয়েশন কবিতা পড়বে, যে মেজর হারুন খুব ভালো কবিতা পড়তো, সে বনলতা সেন, তারপর আরও অনেক কবিতা, জীবনানন্দ দাশের কবিতা, রবীন্দ্রনাথের কবিতা সে বসে বসে পড়তো, নজরুল ইসলামের কবিতা। সে কবিতা পাঠে ওনার ইয়াও আছে মেজর হারুনের, ক্রেস্ট, মানে সে ওখান থেকে টুর্নামেন্টে সে শিরোপা পেয়েছিল বেশ কয়েকবার, শিরোপা জয়ী আর কি যাকে বলে, মানে একদম ফার্স্ট। তো ওইগুলাও তার ওই কোয়ালিটি ছিল। তো সে বাসায় যখন কবিতা পড়তো, তার ফ্রেন্ড সার্কেল আসতো, আমরা হাতে হাত, সত্যি কথা যেটা প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফ যেটা করে। বাট এটাকে এখন মেজর হারুন কীভাবে নেবে জানি না, কিন্তু আমি যেটা, আমার কথা হলো এখানে আমি কথা বলছি, এবং মেজর হারুনের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে 16 বছর আগে। এবং এই টাইপের বিষয়গুলোতে আমি কোনো হারাম বা কোনো ইললিগেল কোনো কিছু কোনোদিন ছিল না, পাচ্ছি না, ভবিষ্যতে পাবো না। বাট এখন ওরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে না, হয় না দেখে আমি এই গানটা গাই না। বাট এখন যে গানটা গাই সেটা আমি গতকালও গেয়েছি, কিন্তু এই ভিডিওটা কিন্তু কেউ তোলে নাই, এটা কিন্তু কেউ আপলোড করে নাই। সেটা হচ্ছে আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না, সামিনার বা লাকিয়াকান্দের সুরে। তো এই গানটা আমি গতকাল একটু গেয়েছি। আমার কিন্তু পুরো, আমি অনেক দিন গাই না, তো তাই গানের লিরিকে একটু মিস্টেক হয়েছে। ফেরারি এ মন নিয়ে জন্ম আমার, যায় না বাধা আমাকে কোনো পিছু টানের ছোঁয়ায়। তো এই কথাটার সাথে আমি ভীষণভাবে এগ্রি। আমি জানি না, অনেকে আছে যে মায়ার পিছু টান বা মায়ার টানে থাকতে চায়। তো মায়ার টানে থাকা আর মায়ার টানে বাধাটা এক জিনিস না। বাধাটা অনেকটা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের মতো। যেহেতু আমার কোনো হাজব্যান্ড নেই, আমার কোনো লাইফ পার্টনার নেই, আমার এই টাইপের কোনো বাঁধন নাই, হওয়ার কোনো সুযোগ নাই। সো আমি টোটালি ছাড়া, এবং আমাকে যেতে হবে যে এই বাঁধনে নো ওয়ান ক্যান স্টপ মি আর নো ওয়ান ক্যান বাইন্ড মি। এটা বাইন্ডিংয়ের কোনো সুযোগ নাই আসলে। বাট অনেকে চায় বাইন্ড হইতে। সাপোজ যেরকম আমার ছোটো খালা, ওর হাজব্যান্ড মারা গেছে, আর ওর যদি আবার কারোর সাথে বিয়ে হয়, বা বিয়ে না হলেও ও জব বা বিজনেস কোনোভাবে যদি বাইন্ড হয়, সেটা হবে। যেমন আমিও বিজনেসে বাইন্ড হতে পারি, কিন্তু আমার মুভমেন্ট থাকবে ফ্রি। সাপোজ আমি ইউনাইটেড স্টেটসে আমার যাওয়া বিজনেসের জন্য নিয়ে আসা, কিন্তু আমার সেন্টার হচ্ছে বাংলাদেশ। সো আই উইল অলওয়েজ রিটার্ন হিয়ার। তো এখানে এইটুকু বাইন্ডিংসটা থাকতে পারে। তো আমার আন্টির বাইন্ডিংসটা আরও তো বেশিও থাকতে পারে, কোনো মানুষের সাথে বাইন্ডিংস থাকতে পারে, বা আন্টির না হলেও আন্টি যাকে রিপ্রেজেন্ট করে তাদের থাকতে পারে। তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা আমার সাথে না। আমার সাথে হয়তো অনেকেই আসবে যারা কিন্তু তাদের সাথে এই বাইন্ডিংসে যেতে পছন্দ করবে, তাতে যাবে, অসুবিধা নেই। কিন্তু আমি সাওরা সুলতানা রহমান পাপড়ি, আই উইল গো, এবং নো ওয়ান ক্যান বাইন্ড দিস। এখানে বাইন্ডিং। আর এখানে একটা জিনিস কি, মানুষ হাজার হাজার মানুষ ভিসা নিয়ে ইউনাইটেড স্টেটসে যাচ্ছে, সারা পৃথিবীতে চষে বেড়াচ্ছে, ঘুরছে গাচ্ছে, তাদের কিন্তু হাড় গলে চলে যায় না।
হাড় গলেন, যেটা আমার হয়েছে। তো আমার এই গলা বা গলে যাওয়া বা কোনো কিছু লিকুইড হয়ে বের হওয়ার সাথে অ্যাকচুয়ালি কোনো ট্রাভেলের কোনো রকমের সুযোগ বা কোনো রকমের সংযুক্তি নাই, কোনো রকমের কন্ট্যাক্ট নাই, কোনো রকমের কানেকশন নাই। কোশ্চেন ডেজ ডায়ারাইজ, কারণ আমি মুভ করছি, আমার মুভমেন্টের সাথে একটা পানির মুভমেন্টের কোনো, বাট আমি পানির রাশির, কিন্তু ওইটা টোটালি আলাদা, ওটার সিস্টেম আছে। এই যে আমার এই জিনিসগুলো কেন হয়, এখন আমার অনেকে যেটা বলতে চায় যে সমস্যা হয়, সমস্যা অ্যাকচুয়ালি আমরা সমস্যা যেটাকে বুঝাই যে শরীরের ভিতরে সর্দি বা ছোটো ছোটো পুজ যেটা বা ফ্লুইড যেটা যায়, অ্যাকচুয়ালি এই ফ্লুইডটা মানুষকে বাঁচিয়ে রাখে। ফ্লুইডটা যখন ভেইন আর্টারির ভিতর দিয়ে যায়, ওটাকে মানুষকে সতেজ রাখে, বেশি দিন মানুষের লাইফকে বেশি দিন বাঁচিয়ে রাখে। ওটা শুকায় যাওয়া, ওটা চলে যাওয়া বা ভেইন শুকায় গেলে ওটা যেতে পারে না, তখন ওটা ব্রেক হয়ে বাইরে বের হয়ে আসে, ওটাকে মানুষকে সমস্যা বা প্রবলেম বুঝাতে চায়। অ্যাকচুয়ালি এই দুটো কোনো প্রবলেম এবং এই সমস্যা যেটাকে বুঝাচ্ছে, এটা কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। আর এখান থেকে যেটা ব্রেকেজ হলে লিকেজ হবে, এটা মানুষকে ডেথের দিকে নিয়ে যায়। কারণ অ্যাকচুয়ালি মানুষের ভেইন আর্টারি ছাড়া মাসল ভেইন আর্টারি কারণেই কিন্তু মাসলটা তৈরি হয়। তো ওইটা ছাড়া যেটা কিনা এই সমস্যা বা প্রবলেমকে বহন করে বা ফ্লুইডকে বহন করে, এই বহনকারী ভেইনটা যদি ছিঁড়ে যায়, টিউবটা যদি ছিঁড়ে যায় বা এটা যদি ডিস্ট্রয় হয়ে যায়, এটা যদি গলে যায়, তখন কিন্তু সেটা বা এটাকে লোহিত কণাগুলো লোহিত হতে পারবে না, যেতে পারবে না, বহিত হতে পারবে না। এটা বহমান, নদী যেরকম বহমান সেরকম এটা বহমান, এটা মানুষকে বাঁচিয়ে রাখে। নদীর পাড়টা সবসময় সজীব সতেজ হয়, সেটা বাঁচিয়ে রাখতে পারে, সো এটাকে বাঁচাতে পারবে না। ঠিক সেভাবে আমার এই সম্পূর্ণ জায়গাটা মরে গেছে, এখানকার ভেইন আর্টারি, এবং মরে এখানকার ব্লাডগুলো বারবার শুকায়, ইনজুরি হচ্ছে সারাক্ষণ এবং ব্লাড শুকায় যাচ্ছে। ব্লাড শুকায় যাওয়ার জন্য এই জিনিসটা সম্পূর্ণ কালো হয়ে উঠে আসছে, একদম এখান থেকে এবং এখান থেকে ব্ল্যাক দেখাচ্ছে দূর থেকে। দিস ইজ অ্যাকচুয়ালি মানে ড্যামেজ ব্লাড সম্পূর্ণ মরে গেছে, মানে ইনজুর্ড হয়ে ব্লাড বেরোয় আসছে, ব্লাড শুকায় যাচ্ছে, শুকায় মরে যাচ্ছে সেল সহকারে, আর্টারি ভেইন সহকারে। আর তখন এটা এইভাবে ভিজিবল হচ্ছে, বারবার হচ্ছে, একটুখানি সতেজ হচ্ছে, সাথে সাথে এটা ভেইনটা ছিঁড়ে যাচ্ছে, ভেইন আর্টারি গলে যাচ্ছে, ভেইন আর্টারি ছিঁড়ে যাচ্ছে, সাথে সাথে ব্লাডটা এখানে ইনজিউর্ড হয়ে পুরো এই স্পেসটা ইনজিউর্ড হয়ে বাইরে লিকেজ হচ্ছে, ব্লাড এবং আদার্স ফ্লুইড ইনজিউর্ড হয়ে যখন বাইরে বের হয়ে আসে তখন এটা জমে যায়, শুকায় যায়, এটাই নিয়ম। অনুচক্রিকাগুলা এটাকে শুকায় ফেলে, রক্ত বন্ধ হয় যে কারণে। তো এটা শুকায় যাচ্ছে খুব সূক্ষ্ম, বাট শুকায় যায় যখন এটা, তখন আমরা অনেকটা যে হাত পায়ে আমরা যখন ইনজুরি হই, এটা যখন শুকায় তখন কালো দেখায় কিন্তু জায়গাটা, মাসেল ভেইন আর্টারি যখন একসাথে ইনজিউর্ড হয়, ওটা যখন শুকাতে ধরে তখন কিন্তু একটু কালো হয়ে যায়। তো ঠিক এই জিনিসটা কিন্তু খুব হালকাভাবে হচ্ছে, এত সূক্ষ্মভাবে, যেটা খুব সূক্ষ্মভাবে ধরা যাচ্ছে, বাইরে থেকে বোঝা যায় না, তো কালো একটা আস্তরণ পড়ছে এই জায়গাটাতে, ঠিক কালো না, আমার ডার্ক একটা আস্তরণ পড়ছে চোখের এই পাশ থেকে, গাল পুরা 50% গাল, উপরের গাল এবং নিচের গাল। তো এখন এই জায়গাটা পুরো একটা ফাটল, এই জায়গাটা কিন্তু সাদা, এটা সম্পূর্ণ আলাদা, এটা আলাদা। তো এখন বিষয় যেটা হচ্ছে যে মায়ার টান, যেটাকে যে জিনিসটা বলেন, যেটা মিথ্যে মায়ার টান অনেক রকম আছে, কিন্তু যখন এটাকে বাঁধনে পরিণত করতে, কোনো মানুষকে বাইন্ড করতে যাবে, ব্লক করতে যাবে, সে একটা বিষয় যাচ্ছে সেটাকে বন্ধ করতে যাবে, ওইটা কিন্তু সম্ভব না। আমি জানি না কার জন্য সম্ভব, কেউ যে ইচ্ছা করে বন্ধনে আটকায় থাকতে চায়, বাট আমাকে এটা সম্ভব না, কারণ আমি কোনো ফ্লুইড না, কোনো মানুষের পৃথিবীর কোনো লিভিং থিংই ফ্লুইড না, আর ফ্লুইড কোনো এরকম হাত পা নেড়ে কথা বলা মানুষ না। তো সো ফ্লুইড যেরকম ফ্লুইড বয়ের কোথায় যে যায়, ভিতর দিয়ে চলে যায়, ভিতর যেতে হবে, লিকেজ হয়ে বাইরে আসবে না। তো মানুষ কিন্তু এটা কিন্তু বাইরে আসে না, আমরা কিন্তু অ্যাকচুয়ালি যদি আমাদেরকে ফ্লুইডের সাথে তুলনাও করা হয়, কিন্তু তাহলে এই মুহূর্তে কিন্তু আমরা কোনো একটা ভেইনের ভিতরে আছি, প্রত্যেকটা লিকেজ হয়ে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই বাড়িটা যদি ভেঙে গেলে কিন্তু আমরা কীভাবে যাবো, যেটা দরজা দিয়ে যাওয়ার কথা, এটা কিন্তু সেফ অ্যান্ড সিকিওর, কিন্তু তখন আমরা কী হবে, সাপোজ এই তো আল্লাহ মাফ করুক, এখানে একটা ভূমিকম্প হলো, পুরো ভেঙে অর্ধেক নিচে পড়ে গেল, এই জায়গাটা খালি হয়ে গেল, বাধ্য এখান থেকে আমাকে মই দিয়ে এমন একটা যে বেরোতে হলো যে জায়গাটাতে বের হওয়ার কথা না, আমার দরজা দিয়ে দিক দিয়ে বেরোয়ার কথা, এদিক দিয়ে লিফটে বেরোয়ার কথা, দিস ইজ দ্য মানে প্রসিডিউর টু গো আউট ফ্রম দিস রুম। তো এরকমভাবে ফ্লুইডগুলো কিন্তু আমাদের বডির ভিতরে, সেল ভেইনের ভিতরে, ভেসেলের ভিতরে এইভাবে থাকে। তো এটা কিন্তু ওইভাবে করে ওই ভেইন আর্টারির মাধ্যমে যাবে, ওটা কিন্তু যদি লিকেজ মানে ওটা যদি ড্যামেজ হয়, ভূমিকম্পের মতো যদি ড্যামেজ হয়, ভেঙে যায়, তখন কিন্তু এটা এই দিক থেকে বেরোয় আসবে। কিন্তু বেরোয় আসলে কিন্তু সেটা তখন কি বেঁচে গেল, আমাদের
ছোট্ট একটা উদাহরণ দিই, ধর আমাদের পুরা ঢাকা সিটি ধ্বংস হয়ে গেল, আমরা ভাঙা চোরা বিভিন্ন বাড়ি ঘরের ভিতর থেকে যে কজন বেঁচে থাকবো, বেশিরভাগই মানুষ মারা গেলো, আমরা বেঁচে বেরোয় আল্লাহ কোনোদিন, আল্লাহ মাফ করুক, কোনোদিনও যেন আমার দেশের সিটির উপরে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে। আমি একটা উদাহরণস্বরূপ বলছি। সাপোজ আমি দুনিয়াতে থাকলাম না, আরেকজন বেঁচে থাকলো, সে বেরোয় আসলো, কিন্তু সে একটা ধ্বংসস্তূপের মধ্যে সে কী করবে? তার ব্যাংক নাই, তার টাকা পয়সা নাই, তার কোনো কিছু নাই। তো এটা তো কোনো লজিক বা এটা কোনো বৈজ্ঞানিক সলিউশন হতে পারে না। দিস ইজ নট এ সায়েন্স, দিস কুড নট বি এ হিউম্যান সলিউশন। সলিউশন হচ্ছে সবাই আমরা এই রুমের ভিতর থাকবো, এখান থেকে দরজা দিয়ে বেরোবো, লিফটে যাব, লিফটের থেকে বেরোবো, রিক্সা ধরবো বা ট্যাক্সি ধরবো বা উবার পাঠাও ডাকবো অথবা বাসে উঠবো, তারপর যার যার ডেস্টিনেশনে আমরা চলে যাবো, আবার ওখান থেকে আবার যার যার দ্য সেম ওয়েতে আমরা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আমরা যার যার আবার রুমে ফেরত আসবো। ঠিক এভাবে কিন্তু আমাদের বাড়ির ভিতরে সব কিছু চলাচল করতেছে। ওগুলো কিন্তু মানুষ না, আমি না, অন্য কোনো মানুষ না, কিন্তু মানুষের চলাচলটার সাথে এটার সাথে এটা এভাবে করে ম্যাচ করা যায়। কিন্তু যদি এটাকে ধ্বংস করে হয়, সাপোজ আমার বাড়িটা যদি একটা বাড়ি হয়, এটা যদি ধ্বংস করে হয়, সাপোজ ঢাকা সিটি একটা ক্যাপিটাল, এটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কোথায় মানুষ সার্ভাইভ করবে? ব্যাংক কোথায়, কোথায় বাড়ি ঘর? সব তো সঠিকভাবে পারফেক্ট স্ট্রাকচারে থাকতে হবে। স্ট্রাকচার তো ড্যামেজ হওয়া যাবে না, ড্যামেজও এখান থেকে বেরোয়া যাবে না। আর যদি বলে যে একটা বাড়ি রিকনস্ট্রাক্ট হচ্ছে, আই অলরেডি কমপ্লিটেড, এবং আমি যতদিন বাঁচে আছি আমার এই কনস্ট্রাকশনের ভিতরে থাকবো। যদিও ওই কনস্ট্রাকশন ওটা আলাদা, টোটাল ল্যাটারাল আলাদা মেটেরিয়াল, আর দিস ইজ এ বায়োলজিক্যাল কনস্ট্রাকশন। তো সো এটার সাথে টোটালি কিন্তু কোনো মিল নাই। তারপর যদি উদাহরণস্বরূপ বৈশিষ্ট্যের মাধ্যমে যদি মিলানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু হিউজ ডিফারেন্স হিয়ার। একটা বাড়ি দিয়ে এটা তুলনা করা যায় না। প্রত্যেকটা মানুষকে এক একটা করে সিটি ধরা যায়, একটা করে দুনিয়া ধরা যায়। দুনিয়া ধ্বংস হয়ে গেলে আমরা বাঁচবো? একটা সিটি ধ্বংস হয়ে গেলে আমরা বাঁচবো? ইভেন একটা বাড়ি, একটা সুন্দর একটা তৈরি করা বাড়ি, এটাকে ভেঙে ফেলার তো কোনো সুযোগ নেই, কারণ নেই। মানুষ এই বাড়ি থেকে, আমরা এই একটা বাড়িতে আমরা থাকি, সেই বাড়ি থেকে আমরা বেরোয় যাবো। আর আমার গা হাত পা এটা বাড়ি না, আমি ঠিক ভিতরের ফ্লুইড যেভাবে বহন করে আমরা কিন্তু এইভাবে বাঁচি। প্রত্যেকটা মানুষ সমস্যা এবং প্রবলেমের মতো, প্রত্যেকে যারা ট্রাভেল করে আসে প্রত্যেকে কিন্তু তাই, নাহলে কিন্তু তারা ট্রাভেল করতে পারতো না, তারা মুভ করতে পারবে না। যারা হু আর দ্য মুভিং থিং অর এনিম্যাল কাইন্ড, অল আর প্রবলেম এবং সমস্যা, তারা কিন্তু কেউ এর বাইরে না। তো সো এটার কোনো সুযোগ নাই যেখানে একটা স্ট্রাকচার করবে, এটা একটা কাঠামো করবে, ভিতর থেকে সব বেড়ে যাবে, এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। তো এই জিনিসটাই আমি বলতে চাচ্ছি যে আমি এখন যাবো ইউনাইটেড স্টেটসে, আমি এখন বিয়ে শাদী কোনো কিছু যাবো না, কেউ এখানে একটা বাইন্ড করতে যাবে একই বিষয়, ইট কুড নট বি পসিবল, এটা পসিবল না। এটা আমার কথা হচ্ছে আমি আমার মতো থাকবো, আমাকে আমার লোন রিফান্ড করতে হবে, আমার বিজনেস এক্সিকিউট করতে হবে, টাকা পয়সা সমস্ত কিছু আমাকে জমা দেওয়ার পরে আমার বেশি এজে যদি আমি মনে করি আমার সাথে ম্যাচিং করে কাউকে, তাহলে সেটা আমি চিন্তা করবো। বাট আই ডোন্ট থিঙ্ক সো সেরকম দিন আর কোনদিন ফেরত আসবে, কারণ আমার বাচ্চাদের দেখা যাবে, ওদের বাচ্চা কাছে তখন বড় হয়ে যাবে, তখন আমি লোন পরিশোধ করতেছি। তো সো হয়তো বা 4-5 বছর বয়স হয়ে যাবে আমার 2 ছেলের বাচ্চাদের। তো ওই সময় যে আমি আর নিজের লাইফ পার্টনার খোঁজার মতো শারীরিক মানসিক অবস্থা এখনই নাই, তখন কীভাবে থাকবে? তো সো তারপর আমি ধরে নিলাম যে ঠিক আছে ওরকম হলো, কিন্তু তার সাথে এর তো কোনো সম্পর্ক থাকবে না, কারণ তখন যখন আমার কোনো লোন থাকবে না, আমার সমস্ত কিছু, আমার মান্থলি ইনকাম অনেক টাকা হবে, মান্থলি আমি ব্যাংক থেকে 1.5-2 লাখ টাকা বা 3 লাখ 4 লাখ টাকা আমি ড্র করতে পারি, 4 লাখ টাকা ড্র করতে পারি, তখনই শুধু, বা 5 লাখ টাকা ড্র করতে পারি, তখনই শুধু আমি এই চিন্তাটা করবো, আদারওয়াইজ আমি চিন্তাতে যাবো না। মানুষ 1.5-2 লাখ টাকা থাকলে ওইটা যেতে পারে, বাট তাও আমি এটাই যাবো। তো এটাই আর কি। তো গতকাল অনেকই গান, আরেকটা মজার গান হয়েছে, সেটা হলো আই খুকুয়া। এটা আমার ভীষণ ফেভারিট একটা গান। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবা যেন বলছে আমায় আয় খুকুয়ায়। অসাধারণ একটা গান। আমি যখন কক্সবাজারে গিয়েছিলাম, আমি যখন লিবিয়ায় থাকি তখন কিন্তু এই গানটা আসে। আমরা যখন লিবিয়াতে ছিলাম 1980 সালে, শ্রাবণী এবং হেমন্তের একটা রেকর্ড বেরোয়, ওই ভিতরে এই গানটা ছিল। শ্রাবণী, শি ইজ সো সিনিয়র দেন আস, বাট উই ইউজ টু কল বাই নেম অল আর্টিস্ট। তো সো যেভাবে আমরা আর কি বলছি, তো ওই গানটার গতকাল আমরা সবাই মিলে গেলাম, আমার কাছে অসম্ভব ভালো লাগছে। কোচি আঙ্কেল ছিল, শরফুদ্দিন আঙ্কেল ছিল, তারপরে আমার 2 বাবা ছিল, তারপরে আমার ভাইরা ছিল, রাসেল রাজীব রাকিব ওদের বউরা ছিল, ওদের বাচ্চা কাচ্চারা ছিল, আমার আন্টি ছিল নার্গিস আন্টি, আমার ছেলের বউ মালিহা ছিল, ওরা বাবা মা ছিল, মানে আমার বিআইন সাহেব। অসাধারণ, মানে আপু আর ভাইয়া, মানে সব মিলে একটা অসাধারণ পরিবেশ, ওর ভিতরে এই গানটা হয়েছে। তো এই গানটা সবাই মিলে গেলাম আমরা।
আয় খুকু আয়, কাটে না সময় যেন আর কিছুতে। দোকানে যখন আসি সাজবো বলে, বোন খোপাটা বেঁধে নিই ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখনই চোখ পড়ে যায় মনে হয় বাবা যদি বলতো আমায়, বা আয় রে আমার সাথে আয় মামনি, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না ধরে, গাছ থেকে নে না তুই আমায় রে। আমার এরকম যেতে ইচ্ছা করে, বাট চাকরি করার জন্য, সেটা হলো কক্সবাজার। কিন্তু স্বদেশ ইসলামিক গ্রুপ আমাকে সেইটাও সুযোগ করে দিল না। আমি চাইলাম যে একটু কক্সবাজারে যেন আমাকে একটা, যদিও ওনাদের অফিস নাকি আছে, ওটা যদি আমাকে দিয়ে দিত, দায়িত্ব দিয়ে মান্থলি একটা টাকা পাবো, এটা যদি ফিক্স করে দিত তাহলে হয়তো আমি যেতাম, বাট সেটাও তারা এটা ম্যানেজ করে দিল না। আমি একদম রেডি ছিলাম যে এবার ওই স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে সবাই গেছে, কক্সবাজার ঘুরে আসছে, কিন্তু আমার যাওয়া হলো না, আমি যেতে পারলাম না। তো এটা আর কি সব কিছু মিলে। তো আমি গেলাম না, যেতে পারলাম না, ঠিক না, আমার যেতে পারলেও হয়তো আমি যেতাম না, আমাকে যদি এখন থাকতো। এই কারণে আমি যেতাম না, কারণ হচ্ছে এই মুহূর্তে ওনাদের এই অফিসিয়াল মিটিংয়ে আমি এখন জয়েন করব না। আমি একটা জবে জয়েন করবো, তারপরে আমি যে আমার যেটা ইচ্ছা বা প্ল্যান না, এবং আমি মনে করি এটা পারফেক্ট, সেটা হচ্ছে সাপোজ আমি জয়েন করার পর আমাকে পোস্টিং দেওয়া হলো কক্সবাজার। ওখানে আমি সব কিছু ঠিক করলাম, বাসা অফিস টফিস সব কিছু ঠিক করার পর যখন আমি ওখানকার লোকজন নিয়ে অর্গানাইজড হওয়ার পর, অফিস সেট আপের পর, তখন যে আমি একটা প্রোগ্রামে সবাই মিলে গেল, ওটা আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো। দেন আই ক্যান অ্যারেঞ্জ দেয়ার, সাপোজ এখান থেকে চেয়ারম্যান গেল, ওখান থেকে সব এমপ্লয়িরা গেলো, ওটা আমি অ্যারেঞ্জ করে দিলাম। কিন্তু এখন আমি মাত্র জয়েন করছি, আমি কিচ্ছু জানি না ওই কোম্পানির। আমি এইভাবে পুরা ব্লাইন্ডলি আমি যাব না, কারণ আমার থাকার বিষয়, আমি চট করে একটা হোটেলে উঠি না, যে সে কম দামি হোক, অল্প দামি হোটেল হোক, অল্প দামি থাকার জায়গা হোক, কিন্তু সেটা আমার নিজের সিলেক্টেড হইতে হবে, আমাকে সেটা বাইর করে নিতে হবে। তো ওটা আমি এখনও সিলেক্ট করতে পারছি না, আমি যতক্ষণ জয়েন না করবো আমি তো সিলেক্ট করতে পারবো না। তো বেশি দামি কম দামিটা বিষয় না, এমন না যে আমাকে যে বেওয়াচের মতো খুব এক্সপেন্সিভ জায়গায় উঠতে হবে বা সিগালের মতো, কিন্তু আমি আমার লেন্থের ভিতরে আমি বসে চিন্তা করবো, কিন্তু সেটা আমার যে সাপোজ আমি কোনো হোটেলে উঠবো না, কিন্তু আমার একটা বাসার 2 রুমের একটা, 2টা বাথরুম এবং 2 রুমের একটা বাসা আমি ফিক্স করলাম। সেই বাসাটা আমি রেন্ট নিলাম, একটা অফিস নিলাম, অ্যাটাচ বাথরুম সহ একটা অফিস নিলাম, সেখানে সবাই মিলে গেল, ওখানে একটা বড় একটা কনফারেন্স রুমের মতো হল রুমের মতো থাকলো, এখানে সবাই মিলে ওখানে কনফারেন্স করলো। এইটার আমি অ্যারেঞ্জ করার জন্য এইটুকু আমি করতে পারি, এবং এইটুকুর জন্য আমি আই এম রেডি টু ডু দিস। কিন্তু আমি এখন জয়েন করি না, আমি চিনি না কাউকে, আমি চলে যাবো কক্সবাজারে, যাওয়ার পরে সবাই মিলে মিটিং হবে, আমি ওইটা আসলে যেটা আমি টোটালি আউট অফ মাই লেন্থ, ওটার ভিতরে ওটাতে আমি ইন্টারেস্টেড হই না। তো এই জন্য এটাতে যদি সুযোগ থাকতো, ইভেন আমাকে ফ্রিও যেতে বলতো, আমি হয়তো যেতাম না, কারণ আমি কোথায় থাকবো আমি জানি না। আমার জন্য আমি এক রাত থাকবো, কিন্তু আমার জায়গাটা আমাকে একদম বুঝতে হবে, না জেনে আমি কোথাও আমি মুভ করি না কখনো। কারণ আমি তো একা থেকে, আমার হাজব্যান্ড নেই, আমার কোনো লাইফ পার্টনার নেই। তো জায়গাটা অবশ্যই সিকিউরিটির থেকে বড় কথা, সেটা আমার থাকার মতো হতে হবে, এক্সপেন্সিভ হবে না, না হলে অসুবিধা নাই, নর্মাল হবে, কিন্তু আমি যেটাকে আমি অ্যাকসেপ্ট করবো, আমি যেটাকে অ্যালাউ করবো ওইটুকু জায়গায়। কারণ আমার হাজব্যান্ড নাই, ফ্রেন্ড, আমার কোনো রিলেশনশিপ নাই, কারণ আমাকে একা থাকতে হয় না, আই অলওয়েজ হ্যাভ টু বি অ্যালাউ, তো ওইরকম জায়গা। তো এটা হলো না, যাওয়া হলো না, ওনারা এখনও কিছু ডিসাইড করেন নাই। অফিসে যে ওনাদেরকে বোঝান, অফিসে তো কেউ থাকেই না, মাত্র ইন্স্যুরেন্সটা ওপেন করলাম, দেখা যাক। তো এখন আম্মুর ইয়াটা শেষ করি, মিলাদটা, তারপরে 9 তারিখেও আরেকটা মিলাদ আছে, দুটো শেষ হবেই আমার এটা, তারপরে ইনশাল্লাহ অফিসে যাবো, যে তা না, যে আমি ওনাদের সাথে একটু বসে ব্যাপারটা ফিক্স করতে হবে, ফাইনালাইজ করতে হবে, যে অ্যাকচুয়ালি হোয়াট দে ওয়ান্ট টু ডু, আমাকে কীভাবে কাজ করতে চাই। কমিশন বেস চাকরি আমি এইভাবে পারবো না, আমাকে যদি এখন ফিক্স স্যালারি দেওয়া হয় দেন আই ক্যান ডু, ফিক্স স্যালারি মান্থলিতে, তাহলে আমি প্রতিদিন অফিসে যেতে পারবো, আদারওয়াইজ আমার পক্ষে অফিসে যাওয়া সম্ভব হবে না। কারণ কমিশন বেস কাজ আমি এখন আগে আমার নিজের কোম্পানির জন্য, স্বদেশ ইসলামী, আমারটাও কিন্তু ইসলামিক চাইতেও বেশি, মোর দেন স্বদেশ ইসলামী, কারণ এটাও কিন্তু স্বদেশ ইসলামী গ্রুপই। কারণ হচ্ছে আমার যে ল্যান্ডস অ্যান্ড রিয়েল এস্টেট প্রপার্টি ওয়াজ লিমিটেড, হুইচ ইজ মোর দেন এ স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। তো আমি ওটার জন্য আগে আমার কাস্টমার দেখতে হবে, সব কিছু দেখতে হবে, তারপরে হচ্ছে আপনার মানে ও আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য আমি চেষ্টা করলাম। ঠিক আছে, আমি এখন ইন্স্যুরেন্স করেছি, ওটা এখন আমারই কোম্পানি, যেখানে আমি জব করবো বা জব করার চিন্তা ভাবনা করছি, কিন্তু ফিক্স স্যালারি না হলে আমি কিন্তু রেগুলার অ্যাটেন্ড করতে পারবো না। একদম আমাকে ফিক্স স্যালারি একটা ফিক্স করে দিতে হবে তাদেরকে, তারপরে আমি রেগুলার অ্যাটেন্ড করতে পারবো। রেগুলার আমি অফিসে যাব, ওনাদের সব কিছুতে আমি কন্ট্রিবিউশন দিব, আমার এফোর্ট দিব, তখন আমি দিতে পারবো, তার আগে কিন্তু আমি দিতে পারবো না। তো ওই বিষয়ে একটু ফিক্স করতে হবে, দেখা করতে হবে। তো ওনারা ফোন রিসিভ করলে হয়তো বা আগামীকাল বা পরশু দিন আমি এই বিষয়ে বসবো আর কি ওনাদের সাথে।
দেখা যাক রেজাল্ট কী হয়। তো এইটার সাথে কোনো সম্পর্ক নাই, কাটে না সময় যখন আর কিছু, এটা টোটালি ডিফারেন্ট। এটা শুধুমাত্র বাবা হিসাবে যার প্রতি এই মন মানুষ, যেমন আমার পাপা বেঁচে থাকলে আসতো, আমার আব্বুর প্রতি আসে, সেটাই শুধু হবে, এছাড়া অন্য কারোর সাথে আসবে না। অন্য কারোর তাদের আসবে যদি সাপোজ আমার কোনো চাচা বা মামা যারা সত্যি বাবার মতো অ্যাপ্রোচ করে, যারা বুঝবে যে আমার কোনো হাজব্যান্ড হবে না। সো আমার এই মমতা, ঠিক বলবো না এটাকে, এই সাপোর্টটা আমার দরকার। আমি নিজে সাপোর্ট, কিন্তু আমি সাপোর্টটা দিতে পারি, কিন্তু সেটা অবশ্যই আমি একা সেই হিসাবেই সাপোর্ট, লিগেলি এবং হালাল সাপোর্ট। এর ভিতরে অন্য কোনো রকমের কানেকশন বা ট্রানজ্যাকশনের এখানে কোনো সুযোগ নেই। ট্রানজ্যাকশন হবে হালাল, লিগেল, সব কিছু লিগেল। তো গতকাল অসম্ভব সবাই মিলে খুব ভালো হয়েছে, ভালো একটা টাইম গেছে, খাওয়া দাওয়া অসম্ভব ভালো ছিল। আমি মাত্র একটু ইয়োগার্ট নিয়ে গেছি অল্প একটু বাচ্চাদের জন্য, বুঝলাম আমি কিছু নিবই না, পরে নিয়ে গেছি। এই তো সবাই আল্লাহ আল্লাহ করে যদি ভালো থাকি, জবটা যদি ঠিক মতো হয়, তারপরে আমার বিজনেস জন্য আমার ইউনাইটেড স্টেটসে যাওয়াটা যদি ঠিক হয়, বা আরেকটা জায়গায় আমি জবের জন্য ইন্টারভিউ দিলাম, এটা হলো ASL BPO। তো ASL BPOতে আমি যখন দিলাম, ওটাতে হিন্দি কথাটা বলতে বলছে। আমি তো হিন্দি একদম বুঝি 100%, বাট বলতে পারি না। ইংরেজি খুব একদম ফাইনেস্ট ইংলিশ না, কাজ চালানোর মতো ইংরেজি পারি, মানে ইংরেজিতে কথা চালায় যেতে পারবো আমি। কারোর সাথে দেখা হলে আমি রেগুলার, আমি বুঝি যতটুকু সে বুঝি, আমি সেভাবে কথা চালায় যেতে পারবো। বাংলার থেকে একটু অল্প, আমি বাংলা যেরকম পারি তার থেকে একটু অল্প, কিন্তু ইংরেজি আমি ভালোই জানি। হয়তো বা কিছু টাফ ওয়ার্ড নাই আমার কাছে, আমার স্টকে, কিন্তু ইংরেজি আমি ভালোই বলতে পারি। কিন্তু হিন্দি তো আমি একদম বলতে পারি না। তো ওনার ইন্টারভিউ ছিল বাংলা, হিন্দি এবং ইংলিশ পোর্শনটা আর বাংলা পোর্শনটা ভালো হয়েছে, যা যা কোশ্চেন ছিল সব অ্যান্সার হয়েছে। কিন্তু হিন্দিতে যখন জানতে চাচ্ছে, আমি খুব একদম অল্প আধো হিন্দিতে আমি ওনার প্রশ্নের উত্তর দিয়েছি। আর মোস্ট অফ দ্য টাইম হিন্দির বদলে বাংলা চলে আসছে অথবা ইংলিশ চলে আসছে। নট অনলি মি, অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে যে ইন্ডিয়ানরা যে হিন্দি বলে না, ওরা কিন্তু মোস্ট অফ দ্য ওয়ার্ড দে ইউজ ইংলিশ ওয়ার্ড তারা ইউজ করে, হিন্দি কিন্তু লেসি বলে তারা। নাহলে কিন্তু এই যে আজ বোঝা যায় না, যে হিন্দি মুভিগুলো দেখে এত বুঝি গেল, 100% বুঝে ফেলি বিকজ অফ দিস। সংস্কৃতি বা হিন্দি সংস্কৃত যেটা ভাষা, সংস্কৃত ভাষা থেকে তো হিন্দি আসছে। তো অ্যাকচুয়ালি ওটা কিন্তু খুব একটা, তারা খুব অল্পই বলে, ওরা বোঝে, ওদের দুদর্শন কিন্তু ওভাবে করে হিন্দি বলে, কিন্তু সে হিন্দি মুভি কিন্তু তা না। বাট হিন্দি মুভির যে রেগুলার হিন্দি ল্যাঙ্গুয়েজটা, ওটা কিন্তু শুনে আমরা ইউজ টু লিসন, আমরা কিন্তু ওটা শুনে অভ্যস্ত। তো হোয়াট এভার, তো এই জবটা ভালো হতো যদি পেতাম, কারণ ওখানে ASL BPO যেটা, ওটা মোটামুটি 22 থেকে 25,000 টাকা স্যালারি। তো আল্লাহ যদি ওনাদের ওখানে আমাকে ব্যবস্থা করে দেয় ভালো, আর যদি না দেয় ওনারা জানায় দেবে এই সপ্তাহের ভিতরে, আর না দেয় মনে হয় না হবে, কারণ ওখানে এত এনার্জেটিক, এত ভালো ভালো ছেলেপেলে, এত কোয়ালিফাইড ছেলেপেলে আসছে, আমার মনে হয় না আমাকে ডাক দেবে। আর যেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এটা কিন্তু এই যে DGM স্বদেশী ইসলামিক গ্রুপ, এটাতে যদি ওরা ফিক্স স্যালারি যদি ফিক্স না করে দেয়, তাহলে আমি এভাবেও কাজ করতে পারবো। 2 বছর পর থেকে আমাকে অ্যাক্টিভ হতে হবে। ইউনাইটেড স্টেটস থেকে আসার পরে আমি ওনাদের অনেক ইন্স্যুরেন্স জোগাড় করে দিতে পারবো, একদম গ্রুপ ধরে আমার কোম্পানির, যেরকম যাবো যে কোম্পানিতে আমি আমার ল্যান্ড সেল করবো, সাপোজ একটা কোম্পানিতে 20 জন আমার ল্যান্ড বুকিং দিল, সাথে সাথে আমি নিজেও বুকিং দিলাম, সেই সাথে আরও ওনাদেরকে আমি 20টা ইন্স্যুরেন্সের জন্য আমি এগ্রি করে এখন অ্যাপ্লাই করাই দিলাম অ্যাট এ টাইম। তো এইটা ওনাদের সাথে কিন্তু এই স্বদেশী ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাথে কিন্তু মার্চও করা যায় এইভাবে, কারণ এটা কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্স, যে জায়গা কেনা হবে সাথে একটা ইন্স্যুরেন্স থাকবে। ইটস ভেরি নাইস একটা আইডিয়া। তো দেখা যাক, বাট ওনাদের তো এটা অ্যাকসেপ্ট করতে হবে, না হলে অথবা আমাকে আমার মতো করে দেখতে হবে। বাট আমার কিন্তু পুরোপুরি অনেস্টি ছিল। আমি ফার্স্ট ডে আই জয়েন্ড উইথ মাই 100% অনেস্টি, কিন্তু কোনো মতেই বন্ধ করা বা দেশের বাইরে যাওয়া বা কোনো আমার বিজনেস কোনো কিছুতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে, এটা যে লেভেল থেকে আসুক, আই উইল নট অ্যালাউ দিস। তখন ওটা আসলে আমি ওয়ান্স এই যে ইন দিস সেন্সে আমি কিন্তু, ইন দ্যাট সেন্সে আমি কিন্তু 10 করতে পারি। এইগুলা অবস্থা যখন একটা মানুষ আমার একদম মাথা দেয়ালে ঠেকায় ফেলবে, পিঠ ঠেকায় দম বন্ধ করে ফেলতে চাবে, ওনারা চায় নাই, স্বদেশী ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তারা করতে চায় নাই, দে ডোন্ট। বাট যদি এই ধরনের কোনো প্রবলেম অ্যারাইজড হয়, কারণ তাদের কাছে এরকম অফার আসলো কয়েক লক্ষ টাকার ইন্স্যুরেন্স হবে, কিন্তু তাদের হয়তো বা শর্ত আসলো যে ইনডাইরেক্টলি যে আমি যাদের দেশের বাইরে যেতে না পারি, সো আই ক্যানট হেল্প দেম। এই জন্য আমি ওনাদের ইন্স্যুরেন্স অবশ্যই করাই দিতে পারবো, স্বদেশী ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আমি তো একটা ওপেন করেছি, ওটার কমিশন কিন্তু আমাকে দেয়নি। আমি 17,122 টাকা অলরেডি জমা হয়েছে, 35 বলছিল, তো
তো বাকিটা আমি এখন জমা দিতে পারবো না, বাট পরবর্তীতে যেটা আমি দলিলের সময় এটা বলে সেট করায় নিব, পরবর্তীতে বাকি টাকা যেটা থাকবে এটা এমন হতে পারে 2 বছর পরে সম্পূর্ণ প্রিমিয়ামগুলো জমা দিয়ে এটাকে আমি অ্যাক্টিভেট করে নেব। তারপর এটা 10 বছর 12 বছর এটা আমি মেনটেন করবো। মেটলাইফেও মেনটেন করবো, মেটলাইফে একটা আর স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স একটা। হাজার হোক আমাদের ইসলাম সৌদি আরব মানে ইসলামের, যেহেতু ইসলাম এখানে এক্সিস্ট করুক আর না করুক, বাট ইসলাম বাংলাদেশে এক্সিস্ট করার রিয়েলি টাফ। সৌদি আরব হিমশিম খেয়ে যাচ্ছে আমাদের ইসলাম এক্সিস্ট করতে। আর সৌদি আরবকে কী বলবো, তাও তো অনেক ভালো। হিন্দু মুসলিম খ্রিস্টান আমি কোথাও প্রত্যেকটা যে ধর্ম তাদের কাউকে আমি তাদের নিজেদের ধর্মকে আমি দেখি না যে তারা এক্সিস্ট করে। তো এই জন্য পৃথিবীতে এই মুহূর্তে এক্সিস্ট করছে একটা সিস্টেম, যে সিস্টেমে মানুষ যাতে কেউ কারোর প্রতি অন্যায় করতে না পারে এবং সবাই ধর্মে যার যার ধর্মের থেকে মোটামুটি ধর্ম মেনটেন করে কেউ কারো ক্ষতি করতে পারবে না, কেউ কারো বা কেউ একটু বেশি যাতে মানে লাইনচ্যুত যেটাকে বলে আর কি। তো এইগুলার ভিতরে সিস্টেমের একটা সিস্টেম চলছে, এটা ইনভিজিবল আনসিন সিস্টেম চলছে। এই সিস্টেমের ভিতরে আসলে আমরা সবাই চলছি। চাইলেই আমরা একটা অন্যায় করতে পারি না, চাইলেই একটা আমরা ইলিগাল কিছু করতে পারি না, বা এটা করা সম্ভব না। তো সো এই লিগ্যালিটির কারণে, এই লিগেসির জন্যই আমাকে দেশের বাইরে যেতে হবে, আমার বিজনেস এক্সিকিউট করতে হবে, কারণ আমার অনেকগুলা মানুষের টাকা ইনভেস্ট করা আছে আমার বিজনেসে। আলম ভাই ভাবি থেকে শুরু করে, মকবুল ভাই ভাবি থেকে শুরু করে, মুকসুদ ভাই ভাবি থেকে শুরু করে অনেকের টাকা আছে, ব্যাংক আছে 3টা। আই হ্যাভ টু রিফান্ড অল। আমাকে এটার যোগ্যতা অর্জন করতেই হবে। আর যদি আল্লাহ আমাকে নিয়ে যায় তাহলে সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাবো, হয়তো বা বিদায় নেওয়ার টাইম পাবো না হয়তো বা, আল্লাহ যেমন আমার আম্মা পায় নাই। আমার আম্মার দম যাওয়ার সময়, কিন্তু দম যাওয়ার সময় আমি ছিলাম ওখানে, নিয়ে গেছিলাম, কিন্তু সে যখন মানে সেন্স আউট অফ সেন্স হয়ে গেল ওই সময়টা কিন্তু আম্মা আমাকে আম্মা কিন্তু বুয়াদেরকে দেখেছে, আমার বাসায় যে 2জন মানুষ ছিল ওদের সাথে দেখা হচ্ছে, কিন্তু আমার সাথে না। আমি ঘুম থেকে উঠে আম্মাকে আমি সেন্সে পাইনি, মানে তার একটা হিসেবে ধরতে গেলে তখন সে মেয়ে মানে ডেডি, তখন তার কোনো সেন্স ছিল না। তো হোয়াটএভার, আম্মুর মৃত্যুর 1 বছর হয়ে গেল। আল্লাহ আম্মুকে জান্নাতবাসী করুক। যে আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ চাইলে আবার আম্মাকে নিয়ে এসে আম্মাকে হজ করাতে পারবে। দেখা যাক, এখন তো পারবে না। এইবার তো হজে যাচ্ছে আমার নার্গিস আন্টি, রাসেল, রাকিব, ওরা যাচ্ছে হজে। তো আল্লাহ যাতে ওদের হজটা কবুল করে, আল্লাহ যাতে সুন্দরভাবে। হেলেনাটের হাজব্যান্ডও যাচ্ছে। তো আমার তো ইউনাইটেড স্টেটসে যাইতেই লাগবে 2 বছর, 2026-এর আগে যেতেই পারছি না, 26-এর তাও একদম লাস্টে। আর যদি যেতে পারিও, আমি যদি এটা এক্সিকিউট করাতেও পারি আমার বিজনেস অন্য কোনো কিছু, তারপরেও দেখা যাবে যে আম্মুকে নিয়ে আসতে হয়তো আরও 1-1.5 বছর 2 বছর লেগেও যেতে পারে, জানি না। প্রসিডিউরটা তো সায়েন্টিফিক প্রসিডিউরটা ঠিক মানে মেকানিজম আমি কিছুই জানি না, সম্পূর্ণ শুনতে হবে। তার থেকে বড় কথা অ্যাকসেপ্ট করবে কি না, এরা অ্যাকসেপ্ট না করলে তার কিছু করে না। বাট আল্লাহ চাইলে তো পারেন না আমার কোনো কিছু, আল্লাহ চাইলে সবই সম্ভব। তো আজ এই পর্যন্তই। ফেরারি মন নিয়ে জন্ম আমার, যায় না বাধা আমাকে কোনো পিছু টানের মায়া। বাট পিছু টান বলতে বাবা মা ভাই বোন এটা কিন্তু পিছু টান না, এটা হচ্ছে আমাদের রেগুলার চলার পথের পিছু টান হচ্ছে ওটাই। সাপোজ যেটা আমি এটাকে কী বলবো, ওয়ার্ডটা ভুলে গেছি, মানে আমি যা এক্সপেক্ট করি না, আমি যেটা আশা করি না, যেটা আমার আশার বাহির, যেটা আমি চাই না, সেটাই হচ্ছে ভুল পিছুটান। সাপোজ আমাকে কেউ একটা বাইন্ড করতে চাইলো, দ্যাট ইজ ভুল পিছুটান। যদি আমি না চাই তাহলে সেটা সে পারবে না, আমি যদি চাই তাহলেই পারবে। যেরকম আন্টিরা চাইলে হয়তো আন্টিরা চায়, আন্টিরা পারবে, কিন্তু আমি যদি না চাই, নো ওয়ান ক্যান ডু দিস। এভাবে আমি যেতে পারবো। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই মিলে দোয়া করবেন। গান 2 লাইন গাওয়ার খুব ইচ্ছা ছিল, পরে ভাবলাম যে আজকে না, আরেকদিন গাবো। কদিন যাক, ইনশাল্লাহ কয়েকটা গান রেকর্ড করে, খুব ভালো না এখানে তো মিউজিক নেই, কোনো কিছু মিউজিক দিয়েও গান রেকর্ড করতে পারি। মিউজিক সিস্টেমটা কীভাবে গান রেকর্ড করতে হয় এটা শুনতে হবে, এটা মিউজিক ইয়াগুলোতে যে শুনতে হবে যে ওদের কাছে এটা আছে কিনা। তাহলে আমি ওই মিউজিকের সাথে সাথে এখানে হেডফোন দিতে হবে, হেডফোন দিয়ে আমি চাইলে গানটা, মাইক্রোফোন দিয়েও গানটা গাওয়া যাবে, আবার আমি হেডফোন দিয়েও গানটা গাওয়ার চেষ্টা করা যেতে পারে। কয়েকটা গান এভাবে রেকর্ড করে রাখা যেতে পারে, কারণ গান গাইতে আমি খুব পছন্দ করি। আই লাভ টু সিং। খুব ভালো গাইতে পারি না, একটু উঁচাই গেলে আমার এখানে প্রবলেম, তো থ্রোট গলে গেছে আম্মু মারা যাওয়ার 1-1.5 মাস আগে, তো এই জন্য একটু হাস্কি আসে। আগের থেকেও হাস্কি ছিল আমার ভয়েস একটু, যে টনসিলাইটিসের জন্য বা এমনিতেই একটু খুব হাইতে গেলে আমি পারি না। কিন্তু
গান গাইতে পারতাম, খুব ভালোই গান গাইতে পারতাম, এখনও পারি, কিন্তু পুরোটা আসতে দেখা যাবে যে এখন ওই থ্রোট গলার জন্য একটু একটু যন্ত্রণা হয়, কষ্ট। তারপরেও আমি আমি যতটুকু পারি আল্লাহর মধ্যে ভালোই পারি। তো সো এইটা ভাবছি যে 3-4 ইয়েতে একটা সাউন্ড মানে মিউজিকের এই সিস্টেমটা জানতে হবে, যেটা হাউ ক্যান আই লোড ইন মাই ফোন, তারপরে আমি এটা কীভাবে এটা লোড করতে পারি এই সম্পূর্ণ আমার কয়েকটা গান। তো আর এমনিতে খালি গলায় তো 1-2 লাইন গাওয়াই যায়, তো সেটা আজকে না, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম টু অল। আমি ভালো থাকি, সবাই ভালো থাকুক, আমি বেঁচে থাকি এবং সেই সাথে সবাই বেঁচে থাকুক, সবাই 100 বছর বাঁচুক, আর আমি কাছাকাছি 100 বছর বাঁচলেই খুশি। তারপর বাকিটা সব তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলেই শুধু পারবো, আল্লাহ না চাইলে তো কোনোদিনও পারবো না, হয়তো এখনই আল্লাহ নিয়ে যাবে, এটা আল্লাহই বলতে পারে একদম।